the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। হ্যাঁ, আমরা সবাই দেখেছিলাম কাঁড়ি কাঁড়ি নোট গোনা হয়েছিল, দেখেছিলাম সেসব টাকা নিয়ে যেতে পাঞ্জাব বডি লরিতে করে ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছিল। শুনেছিলাম পার্থ চ্যাটার্জির ঘরেও নাকি অজস্র জমির দলিল মিলেছে। শুনেছি উনি নাকি প্রায় 700 থেকে 800 কোটি টাকার চাকরি বিক্রি স্ক্যামের মাথা। জানা গিয়েছিল শান্তিনিকেতনের দক্ষিণে বারুইপুরে ওনার বাগান বাড়ি ছিল। আমরা সাংবাদিকেরা এসব জেনেছি ইডি সূত্রে, সিবিআই সূত্রে জানিয়েছি আপনাদের। আর তারপরে সেই দুর্নীতির গল্পে পরতের পর পরত রং চাপানো হয়েছে। গল্পের গরু গাছে উঠছে, এতে উঠছেই। আমাদের চোখ কপালে উঠেছে, দর্শকদেরও তাই। তো গতকাল হঠাৎ এরকম আরেক রোমহর্ষক বিরাট স্ক্যামের কথা মনে পড়ে গেল। সে ঘাপলাবাজিতে সেই 2010 সালে টাকার পরিমাণ ছিল 70,000 কোটি টাকা। মানে আজকের হিসেবে এনে দাঁড় করালে পার্থবাবু, যিনি নাকি হেভি ওয়েট, তাকে এই বিশাল দুর্নীতির সামনে নেংটি ইঁদুর মনে হতো। আসুন সেটা মনে করিয়ে দিই। কমনওয়েলথ গেম শুরু হব করছে। দিল্লিতে এক রাজস্ব যজ্ঞ চলছে। সুরেশ কালমাদি সেই ব্যবস্থার মাথায় বসে আছে। তেমন সময় জানা গেল বিরাট ঘাপলা হয়েছে। জানা গেল কমসম করেও নাকি 10,000 কোটি টাকার ঘাপলা। কিছুদিনের মধ্যে যে সেই হিসেব 70,000 ছুঁয়ে গেল। এদিকে সেই সময় সারা দেশে দুর্নীতি বিরোধী আন্দোলন চলছে। মাথায় আন্না হাজারে, তার পাশে কমান্ডার মতো ঘুরছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, সরকারের সাহস থাকলে গোটা বিষয়টা ইডি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। সেদিন তার জানাই ছিল না এই ইডি আর সিবিআই তার ভবিষ্যৎ ঝরঝরে করে দেবে। প্রধানমন্ত্রীর আসনে তো নরেন্দ্র মোদী ছিলেন না, ছিলেন মনমোহন সিং। তো তিনি মেনে নিলেন। কিছুদিনের মধ্যেই সুরেশ কালমাদি চাক্কি পিসিং, চাক্কি পিসিং, চাক্কি পিসিং। কমাস পরেই জামানত, আবার জেল, আবার জামানত, আবার জেল। সিবিআইয়ের মামলা শেষ তো ইডির মামলা শুরু। আজ 15 বছর পরে ইডি জানালো, মাননীয় ধর্মাবতার, আমরা তদন্ত করে এই দুর্নীতির কোনো প্রমাণ পাইনি, অতএব এই মামলা বন্ধ করা হোক। একটু খোলসা করে বলা যাক, 2010 সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের আশেপাশে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠছিল। আর ঠিক তখন ভারতে একটি বড় দুর্নীতি বিরোধী আন্দোলনের সলতে পাকানো হচ্ছিল। ইস্যু ছিল 2G স্ক্যাম, অতিরিক্ত দামের চুক্তি, অসৎ লেনদেন, আর্থিক তদারকিতে বড় বড় ঘাপলা। প্রাথমিক অনুমানে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 70,000 কোটি টাকার মতো। এই বিশাল অনিয়ম ও ক্ষতির ইস্যুগুলো মানুষকে বলছিলেন কেজরিওয়াল অ্যান্ড কোম্পানি, মাথার ওপরে আন্না হাজারে। সেদিন কেজরিওয়াল ইডি আর সিবিআইয়ের তদন্ত চেয়েছিলেন। সিডব্লিউজি দুর্নীতি নিয়ে জনগণের প্রথম ক্ষোভ বড় দুর্নীতি বিরোধী আন্দোলনের পথ তৈরি করেছিল। 2010 সালের 14ই নভেম্বর যন্তর মন্তরে একটা সমাবেশ হয়েছিল, যেখানে কমনওয়েলথ গেমসের দুর্নীতি নিয়ে অরবিন্দ কেজরিওয়াল শীলা দীক্ষিতের বিরুদ্ধে সিডব্লিউজি দুর্নীতির অভিযোগ দায়ের করেন এবং লোকপাল বিল পাসের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এরপর একের পর এক কেলেঙ্কারি সামনে আসতে থাকলো। সিডব্লিউজি কেলেঙ্কারি, আদর্শ হাউজিং সোসাইটি কেলেঙ্কারি, 2010 সালের হাউজিং লোন কেলেঙ্কারি, রাডিয়া টেপ বিতর্ক এবং 2G স্পেকট্রাম মামলার মতো অন্যান্য দুর্নীতির ঘটনাগুলো সামনে আসার পরে দুর্নীতি হয়ে উঠল এক প্রধান ইস্যু। ভারতের রাজনীতিতে সেই বোফোর্স মামলার পরে আবার একবার দুর্নীতির ইস্যু সামনে এলো। আসছি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আন্না আন্দোলন বা ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিল এবং জন লোকপাল বিলের মতো শক্তিশালী আইনের দাবি করেছিল। মাথায় রাখুন, সেদিন সামনে আন্না হাজারে, কেজরিওয়াল, যোগেন্দ্র যাদব, বাবা রামদেব, কিরণ বেদি, আইনজীবী প্রশান্ত ভূষণ, কিন্তু পেছনে বিজেপির ঝানু নেতারা অরুণ জেটলি, সুষমা স্বরাজ। তারা জানতেন তাদের সংগঠন তৈরি আছে, কাজেই এইসব ইস্যুতে ভোট হলে তারাই তুলবেন গোলায় পাকা ধান। আর এই সময় বামেরা কংগ্রেসের সঙ্গে জোট ভেঙেছে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে।
তারাও দেশ জুড়েই এক দুর্নীতি পরায়ণ কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়ছেন। আর তার মধ্যেই একের পর এক তথ্য সেদিন বেরিয়ে আসছিল ইডি দপ্তর থেকে, যার মধ্যে ছিল সঠিক পদ্ধতি ছাড়াই অতিরিক্ত দামে লাভজনক চুক্তি দেওয়া। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো একটি সুইস কোম্পানিকে টাইমিং স্কোরিং এবং ফলাফল সিস্টেমের চুক্তি দেওয়া। সেসব চুক্তির কপির বাইরে এসে গেল, অবশ্যই সেই কাগজ এলো সাংবাদিকদের কাছ থেকেই, কিন্তু তা এসেছিল ওই সিবিআই বা ইডি সূত্রে। সেগুলো নিয়ে সংসদ অচল করার কাজ করলো বিজেপি এবং বামপন্থীরাও। সিবিআই ফৌজদারি ষড়যন্ত্র এবং চুক্তি দেওয়ার অনিয়ম তদন্ত করছিল, আর ইডি অর্থ পাচার এবং বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের বিষয়ে তদন্ত করছিল। প্রতিদিন নিত্য নতুন তথ্য আসছিল আমাদের হাতে, সাংবাদিকদের হাতে, সাংবাদিকরা তা ছাপছিল, পরের দিন তা নিয়ে সারা দেশ উত্তাল হচ্ছিল, তুমুল সমর্থন পাচ্ছিল দুর্নীতি বিরোধী আন্দোলন, ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন। সুরেশ কালমাদিকে গ্রেফতার করা হলো। একইভাবে মামলা শুরু হলো ডিএমকের ডি রাজা আর কানিমোজির বিরুদ্ধে। জেল হলো, জামিন হলো, এবং এসবের মধ্যে এসেছিল 2014। হ্যাঁ, নির্বাচন এসেছিল। একধারে কংগ্রেস মিনমিন করে ডিফেন্সিভ খেলার চেষ্টা করছিল, অন্যধারে বিজেপির সমেত এক বিরাট শক্তি কংগ্রেসের দুর্নীতি, কংগ্রেস শরিকদের দুর্নীতি নিয়ে ঝাঁপিয়ে পড়ল নির্বাচনী প্রচারে। একেবারে এক ও অভিন্ন ইস্যুগুলো নিয়ে সেদিন মাঠে ছিল বামেরা। তারা কংগ্রেস, তাদের শরিক ডিএমকে আর জেডি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে নামল। হাতে অস্ত্র জোগাচ্ছে ইডি, সিবিআই সূত্রে ফাঁস হওয়া নানান তথ্য। মোদিজি নির্বাচনী বক্তৃতায় বলছেন কালাধন ওয়াপস আনার কথা, বলছেন अच्छे দিনের কথা, বলছেন কংগ্রেস জামানাতে রামপাট দুর্নীতির কথা, বলছেন 2G স্ক্যাম, কোল ব্লক ঘোটালার কথা। বলছেন কি যে ক্ষমতায় এলে আমরা রাম মন্দির করব, বলছেন আমরা ক্ষমতায় এলে 370 ধারা তুলে দেব, বলছেন কি অভিন্ন দেওয়ানি বিধির কথা। একবারের জন্যও নয়। হ্যাঁ, সেটাই মজা। তাদের হাতে সেদিনের অস্ত্র দুর্নীতি, আর হ্যাঁ বলতে ভুলে গেছি, ঘটে গেছে নির্ভয়া ধর্ষণ হত্যা, সেটাও ইস্যু। ফিরছি পরের আলোচনায় একটা বিরতির পর। মানুষের কাছে মনে হয়েছিল বিজেপি লড়ছে দুর্নীতির বিরুদ্ধে, বিজেপি লড়ছে নারীদের উপরে অত্যাচারের বিরুদ্ধে, কাজেই তারা মানুষের সমর্থন পেল। কংগ্রেস তলানিতে গিয়ে ঠেকল। আমরা দেখলাম এক নির্বাচনে সিবিআই ইডি সূত্রে পাওয়া দুর্নীতির খবর ভাসিয়ে দিল কংগ্রেসকে। কংগ্রেস আর বিজেপির দেশজোড়া বাইনারির মধ্যেই জমি হারালো বামেরা। নারীদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আর দুর্নীতি নিয়ে নো টলারেন্স, না খাউঙ্গা না খানে দুঙ্গা কথা বলে বিজেপি, মোদি চ্যাম্পিয়ন। এরপরে বিজেপি ক্ষমতায়, নরেন্দ্র মোদি ক্ষমতায়, দেশে প্রত্যেক প্রান্তে নারী ধর্ষণ, নারীদের উপর অত্যাচার বেড়েছে। বিজেপি শাসিত রাজ্যে সব থেকে বেশি বেড়েছে। না, কালাধন ওয়াপস আসেনি, আর শেষমেশ আসেনি দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের চুরি করে নিয়ে যাওয়া টাকা। আর মাত্র গতকাল ইডি আদালতে গিয়ে জানিয়েছে মহামান্য ধর্মাবতার অনেক তদন্ত করে দেখা গেল যে সুরেশ কালমাদির মামলাতে কোনো তথ্য প্রমাণ নেই, তাই আমরা আর এই মামলা চালিয়ে নিয়ে যেতে অপারগ, এটাকে ক্লোজ করে দেওয়া হোক। ব্যাস, ফাইলে কাগজ ঢুকিয়ে ফিতে বেঁধে সেসব চালান করে দেওয়া হলো রেকর্ড দপ্তরে। কেবল আমরা জানতেই পারলাম না যে সেদিনে 70,000 কোটি টাকা তাহলে কে খেলো, নাকি সেটাও মিথ্যে কথা ছিল। আর যদি ওই 70,000 কোটি টাকার মামলা এইভাবে 15 বছর পরে ফর ওয়ান্স অ্যান্ড অল বন্ধ হয়ে যায়, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি চুরির মামলা নিয়ে খুব বেশি আশা করার কিছু আছে কি? 80 বছরের সুরেশ কালমাদি বলেছেন, সেদিনও বলেছিলাম আমি কোনো অপরাধের সঙ্গে লিপ্ত নই, আজ সেটা প্রমাণ হয়ে গেল। আজ থেকে কবছর পরে পেছনে দাঁড়িয়ে থাকবেন তার বান্ধবী পার্থ চ্যাটার্জি, বলবেন আমি তো প্রথম দিন থেকেই বলে আসছিলাম আমি কোনো দোষ করিনি, শুধু শুধু আমাদের দিকে আঙুল তোলা হয়েছিল। হ্যাঁ, বলবেন এই কথা, কারণ ইডি বা সিবিআই মামলা শুরু করে রাজনৈতিক ইশারায়, আর একটা সময় পরে সে মামলা বন্ধ করে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা আলাদা হতে যাবে কেন? 15 বছর পর সুরেশ কালমাদির গলায় গাঁদা ফুলের মালা, চোখে আনন্দের অশ্রু। কমনওয়েলথ গেমসের ঘাপলার অপরাধীদের তালিকাতে তার নাম নেই, তিনি নির্দোষ।
আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens